তুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের সপ্তম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে 1 থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত। এখন কথা হচ্ছে বিজ্ঞান বইয়ের দুইটা, তোমাদের অনুশীলন যে বইটা আছে সেই বিজ্ঞান অনুশীলন বই থেকে হচ্ছে সিলেবাস এর পৃষ্ঠা নাম্বারটা দেওয়া আছে। সিলেবাসের প্রথম 4টা অধ্যায় পরীক্ষা থাকবে, আর এই 4টা অধ্যায় পড়তে গিয়ে অনুসন্ধানী বই থেকে যদি কোনো অধ্যায় পড়তে হয় সেগুলো তোমাদের পড়তে হবে। তো যেহেতু পরীক্ষা 20 তারিখ, পরীক্ষা আগের রাতে আমরা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো। আপাতত হচ্ছে পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা। আমরা আজকে বেশ কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তো পর্ব 1-এ শুরু করার আগে তোমাদের বলে নিচ্ছি, যারা হচ্ছে এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে তোমরা আমাদের চ্যানেলটা এখান থেকে খুঁজে পাবে। এখানে দেখবে যে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্টটা করা আছে এখানে গেলে দেখবে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, কীভাবে পড়তে হবে সেই বিষয়ে এখানে হচ্ছে তোমাদের সাথে আইডিয়া শেয়ার করা হয়েছে, এবং বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক সাজেশন এখানে দেওয়া আছে। সো তোমরা এখান থেকে নিজেদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। বিজ্ঞান অনুশীলন বই সপ্তম শ্রেণী, এখান থেকে তোমাদের যা যা পড়তে হবে: প্রথম অধ্যায় ফসলের ডাক, দ্বিতীয় অধ্যায় পদার্থের সুলুক সন্ধান, তৃতীয় অধ্যায় কোষ পরিভ্রমণ এবং চতুর্থ অধ্যায় সূর্যালোকে রান্না। এই 4টা অধ্যায় তোমাদের পড়তে হবে। দেখো প্রশ্নকে কি রয়েছে, জীববৈচিত্র্য কখন ঝুঁকির মধ্যে পড়ে আর তার প্রতিকারই বা কীভাবে করা যায়। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ে। মানুষ নগরায়ন, খাদ্য ও বাসস্থানের সংস্থান, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতির জন্য অধিক হারে বনাঞ্চল ধ্বংস করছে। ফলে জীবের নিরাপদ আবাসস্থল ধ্বংস হওয়ার পাশাপাশি ঝুঁকির মুখে পড়েছে। শিল্পায়ন ও নগরায়নের জন্য নিম্ন জলাভূমি ভরাট, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়েছে। জীববৈচিত্র্য ঝুঁকি প্রতিকারে গৃহীত ব্যবস্থাগুলো হচ্ছে: 1. জীববৈচিত্র্য সংরক্ষণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। 2. নির্বিচারে বন্যপ্রাণী শিকার বন্ধ করতে হবে। 3. বনাঞ্চল সংরক্ষণের পাশাপাশি বেশি বেশি গাছ রোপণ করতে হবে। 4. প্রাকৃতিক বনাঞ্চলকে সংরক্ষণের পাশাপাশি জীবের নিরাপদ বাসস্থানে অভয়ারণ্য বা সংরক্ষিত এলাকা চিহ্নিত করতে হবে। 5. পরিবেশ দূষণ হ্রাস করতে হবে। 6. সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংস্থাও কিন্তু রাখতে হবে। 2 নম্বর প্রশ্নে রয়েছে, পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনের শিরোনাম পরিবর্তিত পরিবেশে জীবের বেঁচে থাকা। প্রতিবেদকের নাম আব্দুর রহমান, শ্রেণী সপ্তম, শাখা ক, রোল 1, তারিখ 15 জুলাই 2024। উদ্দেশ্য: পরিবর্তিত পরিবেশে জীব বা ফসলের বেঁচে থাকার কৌশল জানা। বর্ণনা: প্রত্যেক জীব সবসময় চেষ্টা করে তার পারিপার্শ্বিক পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নিতে এবং সেই পরিবেশ থেকে নানান রকমের সুবিধা পেতে। পরিবেশের বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও নিজেকে ঠিকমতো মানিয়ে নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের নানা রকমের পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তন গঠনগত হতে পারে, আবার শারীরবৃত্তীয় হতে পারে কিংবা আচরণগত হতে পারে। এর ফলে জীব যে বৈশিষ্ট্য অর্জন করে তা পরের প্রজন্মেও সঞ্চারিত হয়। এভাবে প্রত্যেক প্রজন্মে নতুন কিছু বৈশিষ্ট্য অর্জনের মাধ্যমে একসময় সরল জীব থেকে নতুন জটিল জীবের উদ্ভব ঘটে, অর্থাৎ জৈব পরিবর্তন ঘটে। যে সমস্ত পরিবর্তন জৈব পরিবর্তনে সাহায্য করে তাদেরকেই অভিযোজন বলা হয়। অভিযোজনের প্রয়োজনীয়তা: অভিযোজনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যেহেতু পরিবেশ নিয়ত পরিবর্তনশীল, সেজন্য কোনো পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে, নতুবা তাদের বিলুপ্তির সম্ভাবনা থাকে। এই কারণেই পরিবর্তনের সাথে সাথে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য সেখানকার ফসল বা জীবদের পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়া অবশ্যই প্রয়োজনীয়। অভিযোজনের উদ্দেশ্য: 1. পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে জীবনধারণ ও বংশবিস্তার করাই হচ্ছে অভিযোজনের প্রধান উদ্দেশ্য। 2. পরিবর্তিত পরিবেশে গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত নানান পরিবর্তন ঘটিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা। 3. পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সঙ্গে খাপ খাওয়াবার অবিরাম প্রচেষ্টাই হচ্ছে অভিযোজনের মূল সূত্র। তারপর দেখো 3 নম্বর প্রশ্নে আমরা রেখেছি, বাংলাদেশের জীববৈচিত্র্য নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করো। প্রতিবেদনের শিরোনাম বাংলাদেশের জীববৈচিত্র্য। প্রতিবেদকের নাম আব্দুর রহমান, শ্রেণী সপ্তম, শাখা ক, রোল 1, তারিখ 15 জুলাই 2024। বর্ণনা:
বাংলাদেশে জীববৈচিত্র্য আছে বা ছিল, এই যে 12,000 প্রজাতির ভেতরে উদ্ভিদ আছে প্রায় 6,500 এবং প্রাণী আছে প্রায় 5,500 প্রজাতির, এই হচ্ছে মোট 12,000। বাংলাদেশের বন, অভ্যন্তরীণ জলাভূমি এবং বঙ্গোপসাগরে এসব জীববৈচিত্র্য ছড়িয়ে আছে। উদ্ভিদ উদ্ভিদ প্রজাতির মধ্যে আছে 1988 প্রজাতির শৈবাল, 275 প্রজাতির ফানজাই, 248 প্রজাতির বিরল মস জাতীয় উদ্ভিদ, 195 প্রজাতির ফার্ন জাতীয় উদ্ভিদ, 7 প্রজাতির নগ্নবীজী এবং 3,611 প্রজাতির গুপ্তবীজী উদ্ভিদ। মেরুদণ্ডী প্রাণীর প্রায় 1600 প্রজাতি রয়েছে। প্রাণী জগতের মধ্যে আছে 653 প্রজাতির মাছ, 251 প্রজাতির মিঠা পানির মাছ এবং 402 প্রজাতির লোনা পানির মাছ, এই হচ্ছে মোট 653 প্রজাতির মাছ। এছাড়া রয়েছে 790 প্রজাতির পাখি, 63 প্রজাতির উভচর, 174 প্রজাতির সরীসৃপ এবং 121 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আছে 175 প্রজাতির প্রোটোজোয়া, 29 প্রজাতির পরিফেরা, 102 প্রজাতির নিডারিয়া, 76 প্রজাতির রেটিফেরা, 126 প্রজাতির প্লাটিহেলমিনথিস, 176 প্রজাতির নেমাটোডা, 479 প্রজাতির মোলাস্কা, 46 প্রজাতির একাইনোডার্মাটা এবং 5,000-এর অধিক আর্থ্রোপোডা। একসময় বাংলাদেশে প্রায় 17টি জেলায় বাঘ ছিল, যা বর্তমানে শুধু সুন্দরবনে সীমাবদ্ধ। ইতিমধ্যে হারিয়ে গেছে এক শিংওয়ালা গন্ডার, ময়ূর, বনগরু, বুনো মহিষ, মিঠা পানির কুমির সহ 13 প্রজাতির প্রাণী। 4 নম্বর প্রশ্নে রয়েছে, মনে করো তুমি একটি আম গাছের চারা রোপণ করেছো। রোপণের পর থেকে চারা গাছটির সঠিক বৃদ্ধির জন্য তোমাকে কোন কাজগুলো করতে হবে? তা সোজা করে বেঁধে দিতে হবে। 2, গরু ছাগলের নাগাল থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়ে চারা রক্ষা করতে হবে। 3, চারার গোড়ায় জন্মানো অবাঞ্ছিত আগাছা দমন করতে হবে। 4, মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য শুকনো লতাপাতা, খড়, কচুরি পানা দিয়ে চারার গোড়ায় মালচিং করতে হবে। 5, চারা সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্ছিত ডালপালা কেটে ফেলতে হবে। 6, বৃষ্টি না হলে রোপণের পর ছড়না দিয়ে পানি সেচের ব্যবস্থা করতে হবে। 7, দ্রুত বৃদ্ধির জন্য রোপণের 1 মাস পর গোড়ার 1 ফুট দূর দিয়ে নালা করে 10 গ্রাম হারে ইউরিয়া সার দিতে হবে। 8, মুকুলায়িত আম গাছের চারদিক থেকে 50% মুকুল ফোটার আগেই কেটে ফেলতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষান্মাসিক